সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের সময়ের আলাপের অতিথি মোহাম্মদ ইশরাক, লেখক। ইশরাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমরা এই প্রোগ্রামটা বেসিক্যালি করি হচ্ছে সমসাময়িক রাজনীতি সহ নানা বিষয়ে যে আলাপগুলো আছে, মানে আপনি কি চিন্তা করেন সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আলাপটা করি। আপনাকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলাপটা, যে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে, মানে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে, সামগ্রিক বিষয় নিয়ে একটু মানে ছোট করে জানবো, এরপরে আমরা আলোচনার ভেতরে ঢুকবো। আমার সীমিত বুদ্ধি দিয়ে আমি যেটা বুঝি যে আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। অনেক আশঙ্কা আছে, অনেক হুমকি ধামকি আছে, কিন্তু আমার মনে হয় না যে এক্সটার্নাল কোনো ইন্টারভেনশন ছাড়া বাংলাদেশে যে নির্বাচনের ট্রেন যেটা যাত্রা শুরু করেছে এটা থামানো কারো পক্ষে সম্ভব বা থামবে। সামনের কয়েকটা মাস আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে নির্বাচনকে বানচাল করার জন্য এক ধরনের একটা চেষ্টা হবে, বাট আমি মনে করি না সেই চেষ্টাটাও আলটিমেটলি সফল হবে। চেষ্টাটা কেন হবে সেটা খুব স্পষ্ট। মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি। মানুষের মধ্যে আমি পথে ঘাটে, অনলাইন তো বটেই, পথে ঘাটে কথা বলে আমি যে জিনিসটা দেখেছি, তারা ভোট দেওয়ার জন্য ক্ষুধার্ত, ব্যগ্র, মানে ভোটের জন্য তারা পাগল। এমনিতেই ভোট জিনিসটা এদেশে একটা উৎসবের মতন। ভোট দিয়ে কি হবে না হবে তার চেয়ে বড় কথা ভোট আমি দিতে পারছি। একটা দিন জনগণ রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ, তার কাছে পাওয়ার আছে। 5 বছর যে লোকগুলো তাকে লাথিগুতা মারে, ওই একটা দিন তার কাছে সালাম চায়, তার কাছে দোয়া চায়, আশীর্বাদ চায়, মানে একদিনের রাজা আর কি সে। তো সেই 16-17 বছর ধরে সে রাজা হতে পারে নাই কোনো একদিনও। তো এইবার তার কাছে রাজা হওয়ার সুযোগ এসেছে। তো আমার ধারণা এইবার 70-80% রেকর্ড সংখ্যক ভোটার টার্ন আউট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো এখন 70-80% ভোটার টার্ন আউট যদি হয় এবং সেই টার্ন আউটের পর যদি একটা ইলেকশন যখন আসবে, সেই ইলেকশনে নৌকা বলে কোনো কিছু নাই, তার মানে বাংলাদেশের রাজনীতি থেকে নৌকা বা পতিত যেই পলাতক ফ্যাসিস্ট শক্তি তারা অপ্রাসঙ্গিক হয়ে গেল। এ কারণে এই পতিত পলাতক ফ্যাসিস্ট শক্তি বারবার দেখাতে চাইবে যে ইলেকশনটা ক্রেডিবল হয় নাই। এটার জন্য তারা ভোটার টার্ন আউট কমানোর চেষ্টা করবে। ভোটার টার্ন আউট কমানোর একটা উপায় হচ্ছে জনগণকে নিরুৎসাহিত করা, আর একটা উপায় হচ্ছে এমন আতঙ্কের পরিস্থিতি তৈরি করা যেন জনগণ ভোট দিতে যেতে নিরুৎসাহিত বোধ করে। এবং সজীব ওয়াজেদ জয় যে রিসেন্টলি বলেছে ভায়োলেন্স করবে সে, এটার উদ্দেশ্য কিন্তু এটাই যে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা। আপনি বলছেন যে সজীব ওয়াজেদ জয় মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে এবং ভায়োলেন্সের হুমকি দিচ্ছে, এবং তাদের যে সমর্থকরা আছে তাদেরকে ভোটের ক্ষেত্রে একেবারে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখলাম যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো যেগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগের ভোটারদের টানতে কাড়াকাড়ি চলছে। হ্যাঁ, দুটো সাংঘর্ষিক বিষয় না। আওয়ামী লীগকে আপনি যদি ইররিলেভেন্ট করে ফেলতে চান, তাহলে এই যে জনগোষ্ঠী যারা বিবিধ কারণে, স্বার্থের কারণে হোক আর মতাদর্শিক কারণে হোক বা ঐতিহাসিক বন্ধনের কারণে হোক, নৌকার প্রতি তাদের একটা আকর্ষণ ছিল বা আছে, এই লোকগুলোকে আপনি তো নির্বাচনে পাঠিয়ে দিতে পারবেন না। ইন্ডিয়াতে কত লোক পালিয়েছে আপনি হিসাব করলে হয়তো দেখা যাবে 20-40 হাজার লোক। তো এর বাহিরেও তো বহু মানুষ আছে যারা ঐতিহাসিকভাবে নৌকার সাথে তার একটা সম্পর্ক আছে। আমার পরিবারের লোকজন কি 70 সালে নৌকা করে নাই? করেছে তো। এখন এই লোকগুলোকে বাদ দিয়ে কি আপনি একটা ইয়ে করতে পারবেন? বা বিএনপিরও যে লোকগুলো আছে তারাও তো 70 সালে নৌকা করেছে, 71 সালে নৌকা করেছে, তারপর পরবর্তীতে তো নৌকার সাথে বিরোধ তৈরি হয়েছে, তারপর বিএনপি এসেছে। এই লোকগুলোকে তো আমাদের দরকার। আপনি তাদেরকে নির্বাচনে পাঠাতে পারবেন না, তাদের সবাইকে প্রসিকিউটও করতে পারবেন না, তাদের সবাই হয়তো ক্রাইমের সাথে ইনভলভড ছিল না। এখন আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় আতঙ্কের যে বিষয়টা হচ্ছে, এই যে লোকগুলো তারা এখন আর আওয়ামী লীগে থাকবে না, তারা বিভিন্ন দলে বিলীন হয়ে যাবে। এই যে সজীব ওয়াজেদ জয়ের যে ক্যাম্পেইন, তার একটা অন্যতম পার্ট হচ্ছে আওয়ামী লীগকে ধরে রাখা। বর্তমানে যে পিআর ক্যাম্পেইন চলছে, হাসিনার তথাকথিত ইমেইল ইন্টারভিউ, সেই ইমেইল যে কে লিখে দেয় আমরা জানি না, ইন্টারভিউগুলো বিভিন্ন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ার মিডিয়া আউটলেটে ছাপা হচ্ছে। এর কারণ কি? জনগণকে তারা বলছে হাস্যকর ন্যারেটিভ বানাচ্ছে। কেউ ইভেন হাসিনাও রিসেন্টলি বলতে চেষ্টা করেছে যে ইউনূসের সাথে ট্রাম্পের একটা বিরোধ আছে, বোধহয় কিছু একটা হবে। এই কথাগুলো বলে সে সিম্পলি বোঝাতে চাচ্ছে যে আশা আছে, তোমরা এখনও নৌকা থেকে লাফ দিও না। সো অন্যান্য দলগুলো যেমন নৌকার লোকদেরকে টেনে নেওয়ার চেষ্টা করছে, তেমনিভাবে নৌকা চেষ্টা করছে
এখনো নৌকায় লোক ধরে রাখতে কেউ যেন ঝাঁপ না দেয়। হুম। আওয়ামী লীগকে বিলীন করার জন্য নৌকাতে বা নৌকার সাথে সংযোগ ছিল অতীতে, এই লোকগুলোকে অন্যান্য দলে টেনে নেওয়ার কোনো বিকল্প নাই। এই কাজটা বিএনপি করছে, আই সে গুড ফর দেম। জামাত করছে, গুড ফর দেম। এবি পার্টি, এনসিপি, অন্যান্য দলগুলো করছে, গুড ফর দেম। কিন্তু সমস্যাটা হচ্ছে, দেখেন, যখন বিএনপি করছে, জামাত এনসিপি তখন বলছে এই দালাল পুনর্বাসন করছে। আবার যখন জামাত করছে তখন বিএনপি এনসিপি বলছে, এনসিপি যখন করছে তখন বিএনপি আর জামাত বলছে। দেখেন, আমার কথা খুবই স্পষ্ট, ক্রিমিনাল অফেন্স বা গ্রেভ অফেন্স যাদের বিরুদ্ধে নাই, এদের বাহিরে সাধারণ লোকজন, এদেরকে আপনি বাদ দিয়ে দেশ চালাইতে পারবেন না। হুম। বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগ যেভাবে ট্রিট করেছে, সেইভাবে আপনি যদি নৌকার সাধারণ ভোটারদেরকে ট্রিট করেন, তাহলে আপনি কোনো দিন আগাইতে পারবেন না। এই বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে বাদ রেখে একটা অ্যাপার্থাইড তৈরি করে কোনোভাবেই রাষ্ট্র গঠন করা সম্ভব না। এদেরকে পলিটিক্সে ইনভলভ করতে হবে, সমাজে ইনভলভ করতে হবে এবং তাদেরকে ডিগনিফাইড প্রেজেন্স দিতে হবে। কিন্তু এই ডিগনিফাইড প্রেজেন্সের অর্থ না যে ব্যালটে নৌকা রেখে দেওয়া। এই ডিগনিফাইড প্রেজেন্সের অর্থ হচ্ছে তোমার সকল অধিকার থাকবে, তুমি মন মগজকে, চালচলনকে ফ্যাসিবাদ মুক্ত করো। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই শেখ হাসিনার রায়ের পরে, বিশেষ করে যে রিয়াকশন আমরা যেরকম ধারণা করেছিলাম যে রায়ের দিন বা রায়ের আগের দিন বড় ধরনের রিয়াকশন তারা দেখাবে, কিন্তু সেরকম আমরা কোনো আলামত পাইনি। ঢাকা শহরে একটা মিছিল হয়, মিছিল হয় নাই। তো আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে বারবার বলতো বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতন। আচ্ছা। আমরা অনেকেই হয়তো টের পাই না, আমি নিজেও টের পাই নাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ ওটাই যেটা সে বিএনপি সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। বাংলাদেশে আওয়ামী লীগ বলে আমি মনে করি না। এখানে যদি আমাদের বর্তমান যে কি অ্যাক্টর যারা আছে তারা যদি দায়িত্ববান ভূমিকা পালন করে, তাহলে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ আছে বলে এটা আমি মনে করি না। এবং এই যে আমরা একটু আগে যে আলোচনাটা করছিলাম যে আওয়ামী লীগের সাথে বিভিন্নভাবে অতীতে যারা যুক্ত ছিল তারা যখন অন্যান্য দলে চলে যাচ্ছে, বিএনপি ভোটার টানার চেষ্টা করছে, জামাত ভোটার টানার চেষ্টা করছে, আমি বরং মনে করি এই প্রচেষ্টা এবং তাদেরও আগ্রহ, অন্যান্য দলে ভিত্তে যাওয়ার আগ্রহ, এর ফলে আওয়ামী লীগের বিলীন হওয়ার প্রক্রিয়াটাই আরও ত্বরান্বিত হবে। শেখ হাসিনার রায় নিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গতকালকে বিএনপির এই সামনে নির্বাচনে একজন মনোনয়ন যাকে দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, খুবই তিনি আলোচিত একজন ব্যক্তি, নানান বক্তব্যের কারণে তিনি আলোচিত হয়েছেন। তিনি যেটি বলছেন যে ট্রাইব্যুনালে রাজাকারের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়াটা তার কাছে শোভন মনে হয়নি, এবং তিনি বলছেন যে এই ট্রাইব্যুনালটিও একসময় বাতিল হয়ে যেতে পারে, বা এই বিচার প্রক্রিয়া নিয়ে দেশের বাইরে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলছে এবং বাংলাদেশেও পরবর্তীতে ক্ষমতার পালাবদলে সেটি প্রশ্ন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে ফজলুর রহমান সম্পর্কে। উনি কিছুদিন আগে বিএনপি থেকে সাময়িকভাবে বহিষ্কারের শিকার হয়েছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, বিপ্লব নিয়ে তার যেই বক্তব্য সেটার কারণে। তো বিএনপিকে আমি দেখি একটা বিগ টেন্ট পার্টি হিসাবে। এখানে নানান মতের, নানান চিন্তার লোক আছে এবং বিএনপি গ্রাসরুট সমর্থনের ভিত্তিতে নমিনেশন দেয়। বিএনপি নমিনেশন এমন ব্যক্তিও পেতে পারে যে আসলে দলের চিন্তা বা দলের নেতৃত্বের চিন্তার সাথে একমত না, অনেক ক্ষেত্রে হয়তো বিরোধপূর্ণ সম্পর্ক আছে। যখন বিএনপি জামাত সরকার, জোট সরকার যখন ক্ষমতায় ছিল, সে সময় বিএনপির অনেক নেতা দলের শীর্ষ নেতৃত্বের পরিবার সম্পর্কে অনেক মন্তব্য করেছে, যে কারণে এটা ভাইরালও হয়েছিল, সেই সময় পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছিল। কিন্তু তারপর তারা কিন্তু দলে ছিল এবং প্রভাবশালী ভূমিকায় ছিল। বিএনপির 1/11-এর সময় সংস্কারপন্থী হিসাবে পরিচিত, সংস্কারপন্থী এখন তো আবার পজিটিভ বিষয় হয়ে গেছে, তখন তো পজিটিভ ছিল না। তো সেই সংস্কারপন্থী নেতারাও কিন্তু পরবর্তীতে গ্রাসরুট সাপোর্ট বিবেচনায় দলে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো ফজলুর রহমান, আমি মনে করি যে তার যেই নির্বাচনী এলাকা, ওই নির্বাচনী এলাকাতে বিএনপি সম্ভবত মনে করছে যে ওই নির্বাচনী এলাকায় তার একটা ভালো ভূমিকা আছে, অবস্থান আছে, তার কারণে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি মনে করি না যে ওই নির্বাচনী এলাকার বাহিরে বিএনপি তাকে গুরুত্ব দেয়, অর্থাৎ সে ওই এলাকার অনেক বড় কিছু, কিন্তু এর বাহিরে আমার মনে হয় না সে বড় কিছু, আনলেস আমরা তাকে বড় কিছু মনে করি। এর বাহিরে জাতীয় পর্যায়ে বা পলিসি মেকিংয়ে বিএনপির যে লোকগুলোর ভূমিকা আছে বা যে লোকগুলো কাজ করছে, তাদের বক্তব্য আপনি যদি দেখেন, তাদের বক্তব্য কিন্তু ফজলুর রহমানের বক্তব্যের অনুরূপ নয়। আচ্ছা। কিন্তু পলিটিক্যালি আমি মনে করি বিএনপি নেতৃত্ব এই বিষয়টা বোঝা উচিত
আমি যেভাবে বিষয়টা দেখি বা রাজনীতি সচেতন ব্যক্তিরা যেইভাবে ডিফারেন্সিয়েট করতে পারে যে বিএনপি ফজলুর রহমানকে বিএনপি কিশোরগঞ্জের একজন নেতা, তার পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির একজন নেতা হিসাবে দেখে, দলের নীতি নির্ধারণী কেউ হিসাবে দেখে না, এইভাবে হয়তো সবাই চিন্তা করবে না। অনেকেই বরঞ্চ মনে করবে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মানে তার বক্তব্যই হচ্ছে দলের বক্তব্য, এবং সে যখন ভোট কেন্দ্রে যাবে, বুথে যাবে, তখন কিন্তু সে ওইটা চিন্তা করেই তার মতামতটা দিবে। তো এইখানে আমি মনে করি বিএনপির একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে যে একটা কনস্টিটিউয়েন্সিতে জেতার জন্য সে কি বৃহত্তর রাজনীতিতে যে ব্যাগেজটা চলে আসা, যে ক্ষতিটা ইনকার করার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা সে মেনে নিবে কিনা। এখন এরপরের বিষয়টা হচ্ছে এই আদালত বাতিল হবে কি হবে না। দেখেন, পলিটিক্যাল উইল বলে একটা কথা আছে, রাজনৈতিক সদিচ্ছা। তো যে কোনো অপরাধের বিচার করেটা আদালত, কিন্তু বিচার করার জন্য যে আদালত, সে আদালতটা বসবে কি বসবে না, এটা সবসময় পলিটিক্যাল উইলের উপর নির্ভর করে। আমরা কিন্তু এখনও যারা যুদ্ধাপরাধ করছিল পাকিস্তানি সেনারা, তাদের বিচার করতে পারি নাই। বরঞ্চ সিমলাতে মুজিবেদেরকে ট্রাইপার্টিয়েট এগ্রিমেন্টের মাধ্যমে এদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পলিটিক্যাল উইল নাই। সো এখন পলিটিক্যাল উইলের যদি ল্যাকিং থাকে, কোনো কারণে যদি মনে হয় যে এই কোর্টকে আবার উঠিয়ে দিতে হবে, তাহলে সেরকম হইতে পারে। আপনার বিচারটা রাজনৈতিক না, কিন্তু বিচার বসবে কি বসবে না এই সিদ্ধান্তটা সবসময় রাজনৈতিক একটা বিষয়। তো এখন কোনো কারণে আমাদের যদি বিপ্লব রিভার্স করে, অর্থাৎ আমরাকে জুলাইকে বিপ্লব বলছি, এমন আল্লাহ না করুক এমন কোনো দিন যদি আসে যেদিন জুলাইকে আবার সন্ত্রাস হিসাবে অভিহিত করা হবে, এর প্রতি বিপ্লব যদি হয়, তাহলে এই বিষয়টাও চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না ওই রকম অবস্থায় যাবে। বিএনপি এখানে বিপ্লবের একটা বড় শক্তি নাই শুধু, বরঞ্চ আমি বলবো অন্যতম লিডিং ফোর্স। তো তারা বিপ্লবকে ডিজোন করবে হুট করে, কি এমন পরিস্থিতি তৈরি হবে, আমার কাছে এটা মনে হয় না। আচ্ছা, না, ওই আরেকটি প্রশ্ন তিনি তুলেছেন যে যেই ট্রাইব্যুনালে ৭১-এর অপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালেই এই জুলাই আগস্টের, উনি কোড অ্যান্ড কোড বলি, উনি এটাকে জুলাই আগস্টে যেটি হয়েছে ইন্টারনাল ক্ল্যাশ বলেছেন, কোনো যুদ্ধ হয় নাই। তাহলে এই অপরাধের বিচারটা রেগুলার আদালতে না করে এই ট্রাইব্যুনালে করাটা দৃষ্টিকটু তার মাস। এটা তো পলিটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, এখানে লয়ের কি আছে বা আমি তো সেটা বুঝতে পারছি না। আপনি দেখেন, এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বলা হচ্ছে, নাম এখানে ইন্টারন্যাশনাল, বাট এইখানে যতজনের বিচারের আগে হয়েছে বা বিচারের নামে যাই হয়েছে, তারা তো একজনই বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিক ছিলেন না, এবং তাদের বিরুদ্ধে যেই ক্রাইমের অভিযোগ, সেই অভিযোগের কোনোটাই ঘটনাস্থল তো বাংলাদেশের বাইরে অন্য কিছু না। আপনি পাকিস্তানের কারো বিচার করেন না, ইন্ডিয়ার কারো বিচার করেন না, 71-এর প্রেক্ষাপটেও আপনি ওইখানকার কনটেক্সটে আপনি বিচার করছেন শুধুমাত্র বাংলাদেশেরই। তাহলে এখানে মানে আন্তর্জাতিক নাম আছে জন্য এটার হচ্ছে ইয়ে করতে হবে, এখানে ইন্টারন্যাশনাল কানেকশন থাকা লাগবে। বিষয়টা তো তখন হাসিনারাই ব্যাখ্যা দিয়েছিল যে বিষয়টা এরকম না। তো এখন উনি কেন এই কথা বলছেন, এটা উনি ভালো বলতে পারবেন। তারপর দেখেন এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, সেটা তো যেই করুক সেটার এখানে বিচার হতে পারে, এখানে তো কোর্টের জুরিসডিকশনের মধ্যে আছে। তারপর আপনি যদি ঠিক আছে, আপনি যদি স্ট্রেচ করতে চান, একান্তই যদি আগ্রহী হন, তাহলে আমি বলি হাসিনা যেই দেশটা পালিয়েছে ওটা কি বাংলাদেশ? না। জুলাইয়ে মানুষ যখন রাস্তাঘাটে একটা পার্টিকুলার ভাষা শুনছিল, সেই ভাষাটা কি বাংলাদেশের ভাষা? না। তাহলে, এবং আমরা বরাবরই বলেছি, বিএনপি তো সবসময় বলেছে যে একটা পার্টিকুলার দেশ এই সরকারটাকে টিকিয়ে রেখেছে, এবং আমরা একাডেমিতে ক্রমাগতভাবে বলে আসছি যে বাংলাদেশ একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিল হাসিনার আমলে। তাহলে আমি ফজলুর রহমানের কথাই ধরি, যদি উনি যদি ওইভাবে একদম আক্ষরিক অর্থে ইন্টারন্যাশনাল হিসেবে ধরতে চান, এটা কি ইন্টারন্যাশনাল বিষয় না? আবার হাসিনা আবার দেখেন পাল্টা যুক্তিতে সে বলছে জুলাই আগস্টে যা হয়েছে এটা কোনো আভ্যন্তরীণ বিষয় না, এখানে অন্যান্য আরও অনেক দেশের কলকাতা ছিল, হ্যাঁ কলকাতা আছে, এখানে ইনভলভমেন্ট আছে। মানে যে কোনো প্রেক্ষাপটে আপনি বলেন, মানে যারা জুলাইকে স্বীকার করে আর যারা জুলাইকে অস্বীকার করে, দুই পক্ষই বলছে এটা কোনো ডোমেস্টিক ইভেন্ট না। হ্যাঁ, তাহলে ওই যুক্তি দিয়েও আমরা যদি আসি, তাও তো আপনার ফজলুর রহমানের এই যে আর্গুমেন্ট যেটা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট না, এটা তো ঘটনা। জি, আমরা আরেকটু নির্বাচনের দিকে আসি। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম সমীকরণ হবে, নানা রকম মেরুকরণ হবে, জোটের খেলা হবে। এখন পর্যন্ত বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল তারা একদিকে আছে, জামায়াত সহ 8টি দল
তারা রাজনৈতিক সমঝোতা করে এই নির্বাচনে যাবে বলছে। এনসিপি এখনও আসলে সিদ্ধান্তহীনতায় রয়েছে, তারা কখনো বিএনপির সঙ্গে আলোচনা করে, কখনো জামাতের সঙ্গে আলোচনা করে। ভোটের ইকুয়েশনটা আসলে কি হতে পারে? আমার মনে হয় সামনের নির্বাচনটা হবে একটা ক্লিয়ার পোলারাইজেশনের ভিত্তিতে। এক পোলে আছে বিএনপি, আর এক পোলে থাকবে জামাত। এতদিন বাংলাদেশের রাজনীতিতে যেই বিএনপি আওয়ামী লীগ যে সমীকরণটা ছিল, সেই সমীকরণটা পাল্টে নতুন যে সমীকরণটা তৈরি হয়েছে, সেই সমীকরণটা হচ্ছে বিএনপি জামাত সমীকরণ। আচ্ছা। এবং এনসিপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে এই সমীকরণে সে খেলোয়াড় হিসাবে তৈরি হয়ে উঠতে পারে নাই। এটার কারণ হিসাবে আমি মনে করছি তা হচ্ছে সে জনগণের কাছে পৌঁছায় নাই। ফেসবুকে এনসিপি অনেক কথা বলেছে, অনেক ধরনের অনেক মিটিং করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু যেই জনগণ জুলাইতে তার অধীনে তার নেতৃত্বে রাস্তায় নেমেছে তাদের কাছে সে যায় নাই। ঢাকা শহরে কয়টা ফ্ল্যাট বাড়িতে এনসিপি নেতৃত্ব যে করা নেড়েছে দরজায়, কয়টা বস্তিতে গিয়েছে এনসিপি নেতৃত্ব, দেশ জুড়ে কয়টা মানুষের কাছে এনসিপি পৌঁছাতে পেরেছে। এনসিপি এই পৌঁছানোর কাজটা না করে সে সংস্কার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, নো ডাউট, এবং যে এলিট যে সেটেলমেন্টটা গড়ে উঠছে সেই এলিট সেটেলমেন্টে সে তার হিস্সা চেয়েছে, কিন্তু পৌঁছানোর কাজটা করেছে জামাত ইসলাম। আচ্ছা। এর ফলে কি হয়েছে, আপনি যদি রাস্তাঘাটে যান কথা বলেন, দেখবেন ছাত্রদের পক্ষে সংস্কারের পক্ষে কথা বলে ওই লোকগুলো যার সাথে কথা বললে আপনি দেখবেন যে শেষমেশে সে যে বলছে সবাইকে তো দেখলাম, ভোটটা এবার দাঁড়িপাল্লায় দিব। অর্থাৎ লেবার দিচ্ছে, কষ্ট করছে এনসিপি, কিন্তু যেহেতু ডোর টু ডোর কানেক্টিভিটির এই কাজটা জামাত করেছে, তাই ফসলটা নিয়ে যাচ্ছে জামাত। জুলাইকে কেন্দ্র করেও দেখেন জামাত জুলাইয়ে শহীদদের কম্পাইলেশন করেছে, প্রতিটা শহীদের বাড়ি বাড়ি গিয়েছে, অনুদান দিয়েছে, কারো কন্টিনিউয়াস টেক কেয়ার করছে। এবং অবস্থা এমনভাবে তৈরি হয়েছে, ধরুন সাদিক কায়েমকে ঘিরেও যেভাবে ন্যারেটিভটা তৈরি হয়েছে, প্রথমে সবাই বলছিল যে কেউ জামাত শিবিরের ক্রেডিট স্বীকার করছে না, এই কথাটা বলতে বলতে এমন অবস্থা হলো যে এখন শুধু জামাত শিবিরেরই ক্রেডিট আছে, আর কারো ক্রেডিট নাই। এখন অবস্থা এমন হয়েছে যে জুলাইয়ের সবচেয়ে বড় দল হয়ে উঠেছে জামাত। তো এনসিপি নিজেকে এইখান থেকে তৈরি করে আনতে পারলো না। আমি কয়েকদিন আগে আমার ওয়াইফের সাথে এই কথাটা বলছিলাম, ও বলছিল যে এনসিপি ছিল অরুণোদয়ের তরুণ দল, সেই অরুণোদয়ের তরুণ দলটা সম্পর্কে যখন আমরা এই ধরনের কথাবার্তা শুনি, করাপশনের অ্যালিগেশন এবং বিভিন্ন বিষয়গুলো শুনি, তো আমাদের তো খারাপ লাগে। আমার বোনের কথা চিন্তা করেন, আমি ছোটোবেলা থেকে রাজনীতি সচেতন এবং কিশোর বয়সে আমি রাজনীতিতে জড়িয়ে পড়ি, ছাত্র রাজনীতিতে। আমার বোন কখনো এটা ধারে কাছেও ছিল না। ইনফ্যাক্ট ও আমাকে খুবই অপছন্দ করতে, যে আমার কারণে ওর শৈশবটা প্যারাময় হয়েছে। কেন প্যারাময় হয়েছে? আমার বাবা মা সবসময় আমাকে নিয়ে টেনশন করে, এই জেল হেলথ অ্যান্ড হাবি যাবি, সারাক্ষণ এগুলো নিয়ে সবাই কনসার্ন, অনেক টেনশিত। তো ওর দেখভালটা ওইভাবে হয় নাই আর কি। আমার সেই বোন জুলাইয়ের শেষের দিকে বাবাকে বলে, বাবা মানুষের বাচ্চার রক্তে তুমি স্বাধীন দেশে থাকবা, এটা বলে সে রাস্তায় নেমে যায়। এবং ৩৬শে জুলাইয়ের কিছুদিন পরও সে পলিটিক্যাল বিষয় এগুলো নিয়ে, প্রতি বিপ্লব ঠেকানো এগুলো নিয়ে আগ্রহী ছিল। বাট ৫-৭ দিন পর তার কাছে মনে হয়েছে না, এগুলা দিয়ে আর হচ্ছে না, আমি আমার পড়াশোনার কাজে ফিরে যাই। এবং সে এখন আছে, তার ফেসবুক আইডিও আর নাই, সে এখন তার মেডিকেল কলেজে পড়াশোনা সেটাতে করছে। আমার বোন যে জুলাইয়ের পলিটিসাইজড হয়েছে, অ্যাক্টিভেটেড হয়েছে, তার কাছে এনসিপি কোনো দিন যায় নাই। আমার ওয়াইফের কাছেও এনসিপি কোনো দিন আসে নাই। এই যে জুলাইয়ে যেই জনগণ রাস্তায় নেমেছে, এনসিপি ধরে নিয়েছে যে তারা টেকেন ফর গ্র্যান্টেড, অর্থাৎ আমি তাদের কাছে আর যাই বা না যাই, রিচ আউট করুই বা না করি, তারা তো অটোমেটিক্যালি আমার। আর একটা ভুল যেটা এনসিপি করেছে সেটা হচ্ছে তারা নতুন মানুষ দিয়ে রাজনীতি করতে চেয়েছে। রাজনীতি কখনো নতুন মানুষ দিয়ে হয় না। আমি কি নতুন মানুষ বলতে আমি কি বোঝাচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন। কারণ জিয়াউর রহমান যখন দল করলেন, উনি কি নতুন করে বিএনপি পয়দা করেছেন? না। এটা কি সম্ভব? আপনাকে তো এক্সিস্টিং যে সোসাইটি সেটার মধ্য থেকেই একটা ধারা তৈরি করতে হবে। কেউ আগে হয়তো
মুসলিম লীগ করেছে, কেউ হয়তো ইভেন আওয়ামী লীগ করেছে কিন্তু বাকশাল তার পছন্দ না, কেউ হয়তো আপনার জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিল, কেউ হয়তো ন্যাপ ভাসানি করেছে। যে যেই দলই করে থাকুক, সবাইকে নিয়ে আপনি একটা আমব্রেলা বিগ টেন্ট পার্টি করলেন। এবং এই কারণে আমরা দেখি বিএনপিতে নানান দলে নানান মতের চিন্তার মানুষ আছে এবং অনেক সময় অনেকের কথা কন্ট্রাডিকশন তৈরি হয়। কিন্তু এটা কারণ কিন্তু ওখানে, কারণ তার সোসাইটাল পেনিট্রেশন এবং ডাইভার্সিটি এখানে অনেক। কিন্তু এনসিপি চিন্তা করলো কি, সে শিবির ঠেকাও একটা নীতি হাতে নিল। আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাতকে সে দল থেকে বের করে দিল। আচ্ছা, অমুক দলের প্রক্সি হচ্ছে কিনা, অমুক দলের এজেন্ট আছে কিনা, এগুলো খুঁজতে যে এনসিপি দেখলো এখন তার নিজের দলের আর লোক নাই। কিন্তু দেখেন এই কোর্স কারেকশন কিন্তু তাকে একটা পর্যায়ে করতে হয়েছে। আমি আজকেই দেখলাম যে এনসিপির মনোনয়ন নিয়েছে নারায়ণগঞ্জের একজন ব্যক্তি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আচ্ছা, এখন এটা কি বিএনপির ইনফিল্ট্রেশন বলবো? না, সিম্পলি নতুন মানুষ যুক্ত হচ্ছে, নতুন 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 ধারা আসছে। আপনি যদি এদেরকে বাদ দিয়ে একদম মানে নতুন মানুষ, অর্থাৎ হচ্ছে একটা বাচ্চা বড় জন্ম থেকে এনসিপি এটা খুঁজতে চান, তাহলে তো আপনি তাকে পাবেন না। এই সকলকে ধারণ করে এখন জুলাইয়ে নাহিদ ইসলামের পোস্টে যে লাইক দিয়েছে, আসিফ মাহমুদের পোস্টে যে কমেন্ট করেছে, পোস্টটা যে শেয়ার করেছে, সেই লোকগুলো কি এর আগে কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না? অনেকে হয়তো বিএনপি করেছে, অনেকে হয়তো জামাত করেছে। এনসিপি যে ভুলটা করেছে, তাদেরকে রিটেইন না করে আবার এই মাদার পার্টিতে ফেরত যেতে দিয়েছে। সে মনে করেছে এটার মাধ্যমে সে দলটাকে শুদ্ধ করছে, আসলে সে দলটাকে একটু জামাতের দিকে আসি। যে আপনি বলছিলেন যে জামাত এখন জুলাইয়ের বড় একটা পার্টি বা জুলাইয়ের 1 নম্বর পার্টি হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছে মানুষের কাছে যাওয়ার কারণে। আগামী নির্বাচনে মানে জামাত কি এতটাই ফাইটিং পজিশনে চলে গেছে বিএনপির চেয়ে? দেখেন, এটা বলা আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ আমাদের নির্বাচনটা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, এফপিটিপি সিস্টেম। তো এই সিস্টেমে আপনি থিওরিটিক্যালি 40% ভোট নিয়েও হারতে পারেন। ধরেন 2008 সালে কি হয়েছে, বিএনপি 32-33% ভোট পেয়েছে, কিন্তু সিট পেয়েছে 30টা, সম্ভবত সব মিলে 30-32টা এরকম, 33টার মতো এরকম একটা। অথচ আপনি যদি এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতো, তাহলে আপনি 32-33% ভোট পেয়ে আপনি প্রায় 100টা সিটের মতন পেতেন। তো এখন জামাতের আসন ভিত্তিক সাপোর্ট কত ইন কম্প্যারিজন টু বিএনপি, এইটা না জানলে আমরা আসলে বলতে পারবো না যে ভোটের রেজাল্টে জামাত কীরকম পারফর্ম করবে। কিন্তু আমি যেটা বলছি যে জামাত যে কয়টা সিটি পাক, 20টা পাক, 30টা পাক, 40টা পাক, 50টা পাক, 60টা পাক, 80টা পাক, যে কয়টা সিটি পাক, ইকুয়েশনটা হচ্ছে আপনার বিএনপি জামাত। ধরেন এর আগে বিএনপি সিট কম পাইলো কি বেশি পাইলো, আওয়ামী লীগ সিট কম পাইলো কি বেশি পাইলো, খেলাটা হইলো আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এখন খেলাটা হচ্ছে বিএনপি ভার্সেস জামাত। এইটার আপনার আসন ভিত্তিক ফলাফলের কোনো পূর্বাভাস না। আপনি আপ বাংলাদেশের কথা বলছিলেন যে এখন আমরা তো যখন তারা ওই জাতীয় নাগরিক পার্টি থেকে অংশ নিল না, এরপরে তারা আপ বাংলাদেশ করলো, অনেকেই আপ বাংলাদেশ নিয়ে যে একটা অধীর আগ্রহ অপেক্ষা করছিল, তারা নিশ্চয়ই চমক হয়ে দাঁড়াতে পারবে, কিন্তু তাদের অবস্থাও তো খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আমরা। আমি আপ বাংলাদেশকে চিন্তা করি হচ্ছে বা দেখি হচ্ছে এনসিপির অপর পিঠ হিসাবে। আচ্ছা, আপনি যদি দেখেন বর্তমানে বিএনপির লোকজন, আওয়ামী লীগ তো এটা খুব ফোর্সফুলি বলার চেষ্টা করছে এবং বিএনপিরও অনেকে বলছে যে বিএনপির শক্তিটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ সমীকরণেই, অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ এটা হচ্ছে বিএনপির আইডেন্টিটি। তো এবং হাসিনাও একখানে বলেছে বিএনপির বোঝা উচিত যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না। তো এরকম ভয় দেখানোর চেষ্টা করছে বিএনপিকে। আবার বিএনপির অনেকে মনে করেন যে তার যে ইউনিটি, তার যে দলটাকে ধরে রাখা, সব কিছু এটা আপনার ওই আওয়ামী লীগটা থাকলে তার জন্য সহজ হয়। তো বাইনারি অপোজিশনের ভিত্তিতে সবসময় একটা আইডেন্টিটি গড়ে ওঠে, যেমন ইস্ট ভার্সেস ওয়েস্ট। যদি ইস্ট না থাকে তাহলে ওয়েস্ট কি? হ্যাঁ, তো আপনার সবসময় একটা বাইনারি অপোজিশনের ভিত্তিতে। তো এনসিপির সাথে সম্পর্কটা হচ্ছে আপ বাংলাদেশের। এখন এনসিপি যেহেতু দাঁড়াতে পারে নাই, স্বাভাবিকভাবে আপ বাংলাদেশেরও দাঁড়ানোটা কঠিন। এনসিপি যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন দেখবেন আপ বাংলাদেশেরও একটা পালে হাওয়া লাগবে। তো যেহেতু এনসিপি দাঁড়াতে পারে না, আপ বাংলাদেশ তার পুরো পরিচয়টাকে দাঁড় করিয়েছে হচ্ছে এনসিপির বিপরীতে। তো যেখানে এনসিপি আপনার তার পালে হাওয়া নাই, সে যেকালে ঠিক মতো তার সারা জাগাতে পারছে না, সেকালে আপ বাংলাদেশ কীভাবে সারা জাগবে? যদি কোনো দিন দেখেন যে এনসিপি ভালো সারা ফেলছে, তখন এনসিপির যে হচ্ছে অ্যান্টিথিসিস দরকার, সেটা হিসাবে আপ বাংলাদেশ ঠিকই ভালো করবে।
আমি একটু অনলাইনের দিকে আসি, যে অনলাইনে বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট হয়ে অনেকেই কাজ করেন। এতে অনলাইন জগৎটাকে, অনলাইনের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে মানে কারা এগিয়ে আছে এখন বর্তমানে? আমার মনে হয় যে এই মুহূর্তে অনলাইন বলেন বা সব জায়গায় বলেন, আপনার ন্যারেটিভের প্রশ্নে আমার মনে হয় জামাত এই মুহূর্তে বেশ খানিকটা এগিয়ে আছে। তবে এটা শুধুমাত্র ন্যারেটিভ তৈরি করা বিষয়টা ওরকম না, আবার ন্যারেটিভের সাথে রিয়েলিটির একটা পার্থক্য তৈরি করা সেটাও একটু প্রবলেমেটিক এই কারণে যে আপনার কাছে যেটা ন্যারেটিভ আরেকজনের কাছে সেটা রিয়েলিটি, আর আরেকজনের কাছে যেটা রিয়েলিটি আরেকজনের কাছে সেটা হয়তো ন্যারেটিভ। কিন্তু এইখানে যে বিষয়টা হয়েছে, আমি কয়েকদিন আগে এখানে বলেছিলামও যে জামাতের সাথে বা জামাতের হয়ে বা যাদের কথাবার্তা বিভিন্ন সময় জামাতের পক্ষে যায় বলে মনে করা হয়, এই লোকগুলো কখনো সরাসরি নিজেদেরকে জামাতের দলীয় পদপদবি এগুলো প্রকাশ করে তারপর তারা কথাগুলো বলেন না। এখন হতে পারে দুইটা সম্ভাবনা আছে, হতে পারে তারা আসলে জামাতের সাথে যুক্ত না, আর দুই নম্বর হচ্ছে তারা আসলে জামাতের সাথে যুক্ত কিন্তু সেই পরিচয়টা তারা সামনে আনেন না। কিন্তু যে কোনো কারণেই হোক, এইটা যখন তারা করেন, এর ফলে সোসাইটিতে তারা যেই কথাগুলো বলেন সেই কথাগুলো দাঁড়ায় যে আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো এমন একজন লোকের কাছ থেকে আসছে যার পার্টিজান বায়াস নেই। অন্যদিকে বিএনপির পক্ষে বা বিএনপির পক্ষে যায় বলে মনে করা হয় যে কথাগুলো যাদের কাছে আসে তারা খুবই ওপেন। তাদের অমুক সাইবার ফোর্সে একটা পোস্ট আছে, তারা কৃষক দলের অমুক খানকার নেতা, যুব দলের তমুক খানকার নেতা, খুবই ওপেন। এবং আমার কাছে মনে হয়েছে যে স্পেশালি তারা যেই ব্যক্তির সূত্র ধরে বা যে নেতার সূত্র ধরে রাজনীতিটা করেন, সেই নেতাকে একটু অতি মানব বা মহামানব আকারে উপস্থাপন করারও একটা প্রবণতা তাদের থাকে। তো এর ফলে যেটা হয় যে যখন এটা অডিয়েন্সের কাছে যায়, তো আচ্ছা ঠিক আছে, ও তো ওই দল করে, তার মানে ওটা বলবেই। তাহলে সোসাইটাল অ্যাকসেপ্টেন্স, সোসাইটাল পেনিট্রেটিভ এবিলিটি ওই ন্যারেটিভে সেটা তখন থাকে না। তো এইটা আমার কাছে মনে হচ্ছে একটা বড় পার্থক্য গড়ে দিচ্ছে। আর বিএনপি যদিও এখন অফিসিয়ালি ক্ষমতায় নাই, কিন্তু আপনি দেখেন যদি, তাহলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতা মূলত উপভোগ করছে বিএনপি। এটার একটা বড় কারণ সম্ভবত ইনফরমাল ইকোনমিতে তার যেই প্রভাবটা। এটা নিয়ে বেশ কিছু বলা আবার ডিফিকাল্ট একটা বিষয়, কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে একটা বিরাট ইনফরমাল ইকোনমি আছে। সেই ইনফরমাল ইকোনমিতে মোটামুটি একচ্ছত্র আধিপত্যই চলছে। আপনি দেখবেন এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, মানুষ কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে খুব একটা হ্যাপি না, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে যে হ্যাপি না এটার জন্য সে ইউনুসকে গালি দেয় না, সরকারকে গালি দেয় না। সে গালিটা দেয় এবং তারপর সে বলে যে ভোটে সে বুঝাই দিবে। তো জামাত এখন একটা অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট এর সে হেল্প পাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ক্ষমতায় না থেকেও বিএনপিকে ক্ষমতার বেশ কিছু মানে বিষয় নিতে হচ্ছে এর কারণে। তো এখন এর ফলে যেটা হয়েছে যে হয়তো অ্যাকচুয়ালি সে জামাতের সাথে ইনভলভড না, কিন্তু কোনো কারণে সে বর্তমান। এক্ষেত্রে কি জামাত অনলাইন অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কি কোনো ইনভেস্ট করে? করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ধরেন জামাতের যেই অনলাইন যেই ফ্রন্টগুলো আছে, যেমন ধরেন বাঁশের কেল্লা, আমার কাছে মনে হয় না যে বাঁশের কেল্লা খুব বেশি ইফেক্টিভ। মানে বাঁশের কেল্লা এখন আর কি বলে, হয়তো 13, 14, 15 সালে ইট ওয়াজ এ থিং, বাট এখন আমার মনে হয় না যে জামাতের যেই শক্তিটা আমরা দেখতে পাচ্ছি বা তার ভার্সন অফ ট্রুথকেই মানুষ বিশ্বাস করছে, সেইটা ওই বাঁশের কেল্লার কারণে। বরঞ্চ আপনি যদি দেখেন যে অন্য অনেক ব্যক্তি, অনেকের ব্যাপারে এটা আমরা অতীতে জানি যে সে জামাতের সাথে যুক্ত ছিল না, জানি না যে রিসেন্টলি সে এখন আবার যুক্ত হয়েছে কিনা, তাদের কারণেই কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে। ইনফ্যাক্ট আমি একটু আগে যেটা বলছিলাম যে এনসিপির অনেক কথা কাজ দ্বারা জামাত উপকৃত হয়। আচ্ছা, সেদিন আমি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলছিলাম, সে সারাটা সময় সে ছাত্রদের পক্ষে, সংস্কারের পক্ষে কথা বললো এবং তারপর বললো এই জন্য সে দাঁড়িপাল্লায় ভোট দিবে। আমি তাকে বললাম ছাত্ররা তো দাঁড়িপাল্লার দলার, তাদের তো আলাদাই আছে। না না, এটাই তো এইখানে যে জিনিসটা হয়েছে বলে আমার মনে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা ফ্যাক্টর আমার কাছে মনে হচ্ছে যে মানুষ সে অনেক এই অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্টের কারণে সে যখনই কোনো কথা বলছে
হুম যে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অফ বিএনপি, এবং বিএনপির প্রতি ক্রিটিক্যাল হওয়ার ফলে লাভটা এনসিপি নিতে পারছে না, ওই লাভটা অটোমেটিক্যালি জামাতের কাছে চলে যাচ্ছে। হুম তো আপনি একসময় ছাত্র রাজনীতি করতেন, এখন আমি জানি না আপনি কোনো রাজনীতির সঙ্গে আছেন কি না। শিবিরের সভাপতি আমার এই অনুষ্ঠানে এসেছিল, তাকে একটা প্রশ্ন করেছিলাম যে শিবির করার পরে মানে জামাতে যুক্ত হয় না বা জামাতে ইনভলভ হয় না, বা সাবেক শিবির জামাত রাজনীতির সঙ্গে জড়িত হয় না, এরকম কোনো পার্সেন্টেজ আপনার জানা আছে কিনা? তো উনি বলেছেন যে আসলে তার এরকম কোনো গবেষণা বা তার জানাশোনা এরকম নাই, তবে কেউ শিবির থেকে যদি শিবির শেষ করে কেউ যদি অন্য কোনো দলে যেতে চায় সেক্ষেত্রে কোনো বাধা নেই। আপনার এরকম কোনো গবেষণা আছে কিনা যে শিবির করেছে কিন্তু জামাতের রাজনীতির সঙ্গে যায় না? এরকম কোনো পাবলিকলি অ্যাভেলেবল গবেষণা নাই, তবে বেশ কিছু ইন্টারনাল ডাটা আছে। এই ইন্টারনাল ডাটার উপর ভিত্তি করে এবি পার্টি গঠিত হয়েছিল। আচ্ছা। এবি পার্টির গঠনের আগে আমি আরেকটু ফেরত যাই, এটা আমার মাস্টার্সের টপিক ছিল, যে কামারুজ্জামানের যে চিঠি, যেটা উনি জেল থেকে লিখেছিলেন, খুবই ঐতিহাসিক একটা ঘটনা। ওই চিঠির বিষয়টা ছিল যে বিরাট সংখ্যক মানুষ তারা শিবির করে কিন্তু এরপর তারা জামাতে যুক্ত হয় না। তাহলে এই আনইউটিলাইজড রিসোর্স, এইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেই একই চিন্তা থেকে এবি পার্টি গঠন হয়। এবি পার্টিরও চিন্তা ছিল সেম, যে বহু মানুষ শিবির করে কিন্তু তারা জামাতে যুক্ত হয় না। কারো কারো মতে এটা 90%, কারো কারো মতে এটা 88-85, এইরকম একটা সংখ্যা তারা বলেন। বাট এটা বিরাট সংখ্যক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এইটাকে চিন্তা করে এবি পার্টি গঠিত হয়। বাট আনফর্চুনেটলি এবি পার্টিও এই আনইউটিলাইজড রিসোর্সকে ইউটিলাইজ করতে পারে নাই। যারা শিবির না করে জামাতে শিবির করে পরবর্তীতে জামাতে যুক্ত হয় নাই, এইরকম লোকগুলো পরবর্তীতে যে এবি পার্টিতে যুক্ত হয়েছে, বিষয়টা এরকম না। একই চিন্তা থেকে আপ বাংলাদেশও যখন গঠন হয়েছে, আপ বাংলাদেশেরও একটা চিন্তা ছিল যে আমরা তো জামাতকে ওন করি না, কিন্তু আমরা তো আমাদের শিবিরের অতীতকে ওন করি। তো তখন তারা চিন্তা করেছিল একইভাবে যে আনইউটিলাইজড এই রিসোর্সটাকে তারা ইউজ করবে, কিন্তু ভিন্ন একটা কারণে, এবি পার্টির ফেইলিওরের কারণে না, এবি পার্টির ফেইলিওরটা যেই কারণে সেই কারণে না, বরঞ্চ আর একটা কারণে আপ বাংলাদেশও এই আনট্যাপড রিসোর্সকে ট্যাপ করতে পারে নাই। এই আনট্যাপড রিসোর্সকে ট্যাপ করার সবচেয়ে কাছাকাছি গিয়েছে খুবই আইরনিক্যালি এনসিপি। আচ্ছা। আমাকে যদি বলতে বলা হয় যে বাংলাদেশের সাবেক শিবিরদের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা, তাহলে আমি বলবো সেটা এবি পার্টিও না, আপ বাংলাদেশও না, সেটা হচ্ছে এনসিপি। আপনি যদি এনসিপির নেতাদের দিকে তাকান, এক্সটেন্সিভ স্টাডি করেন এবং তাদের সাথে যদি ক্যান্ডিড কনভারসেশন করার সুযোগ হয়, হয়তো অন ক্যামেরা অন রেকর্ড তারা অনেক কিছুই বলবে না, আপনি দেখবেন এদের রাজনৈতিক যে শিক্ষা দীক্ষা তার হাতে করে শিবিরের মাধ্যমে হয়েছে। আমি তো অনেকে পার্সোনালি চিনি যাদের সাথে আবার পরিচয় হচ্ছে শিবিরের কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা। হ্যাঁ, তো এই পার্সেন্টেজের এই অংশের অস্তিত্ব আছে এবং তারা একটা বিরাট সংখ্যক। কেন? এর কারণটা হচ্ছে, দেখেন, শিবির প্রথাগত কোনো রাজনৈতিক সংগঠন না। শিবিরে একটা ছেলে যুক্ত হয়, আপনি ইভেন যদি শিবিরের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, সে যখন মানুষকে শিবিরে যুক্ত হওয়ার কথা বলে, তখন সে বলে আমাদের এখানে থাকলে তুমি সচ্চরিত্রবান হবা, তোমার একাডেমিক শিডিউল ঠিক থাকবে, তুমি ক্যারিয়ার গড়বা। অন্য কোনো রাজনৈতিক সংগঠন এইভাবে মার্কেটিং করে না। সে বলে তুমি এখানে নেতা হওয়ার সুযোগ আছে, এই আছে সেই আছে, হ্যাঁ, ইনসেন্টিভ আছে, অনেক কিছু। শিবিরে যে ছেলেটা যুক্ত হচ্ছে সে চিন্তা করছে যে ঠিক আছে, আমি একটা পড়াশোনার পরিবেশ পাচ্ছি, নামাজ কালামের একটা পরিবেশ পাচ্ছি, এখানে থাকলে ভালো একটা হয়তো পরিবেশ পাওয়া যাবে, এবং চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো কিছুটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, বা আপনার আইডিয়াস টিপস এগুলো পাওয়া যাবে, মেন্টরিং পাওয়া যাবে। এই কারণেই বেশিরভাগ শিবিরের সাথে যুক্ত লোকজন কোনোদিন পরিচয়ও দেয় না, কারণ পরিচয় তো তাকে দিতে হয় যার গণরাজনীতি করার খায়েশ আছে, আচ্ছা, যে জননেতা হবে। অন্যদিকে শিবিরের একটা এভারেজ ছেলে, তার স্বপ্ন থাকে মূলত তিনটা। এক নাম্বার বিসিএস। আর আপনি যদি বিসিএস প্রত্যাশী হন, তাহলে কি আপনি কোনোদিনও পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেছেন? আপনি যেই দলের রাজনীতি করেন, হ্যাঁ, হাসিনার আমলে ছাত্রলীগাররা পরিচয় দিয়ে দিত, কারণ ওই সময় তো ওরা তো আর ভাবে না যে কোনোদিন হাসিনার পতন হবে। কিন্তু ওখান থেকে যেহেতু আমরা বের হয়ে আসছি, তো এখন তো আপনার মনে করেন বা তার আগে অতীতে আপনি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এইটা পরিচয় তো বিসিএস এর পক্ষে সহায়ক না, বরঞ্চ ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে
শিক্ষক হবে। এগেইন পরিচয় দিলে আপনার লাভ নাই, বরঞ্চ মানুষ নানান ধরনের অ্যাকিউজেশন দিবে, পদোন্নতির ক্ষেত্রে আপনার সমস্যা হবে। 3 নাম্বার হচ্ছে বিদেশে যাবে, পিএইচডি করবে। হুম। শিবিরের যে কোনো এভারেজ ছেলে তার ক্যারিয়ার গোল হচ্ছে এই 3টার মধ্যে যে কোনো একটা। স্বাভাবিকভাবেই যাদের রাজনীতি করার আগ্রহ নাই, যারা এখানে আসছিল সিম্পলি একটা ভালো সোসাইটি পাওয়ার জন্য, একটা পরিবেশ পাওয়ার জন্য, নিজের চরিত্রের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে, সে পরবর্তীতে যখন দেখবে জামাত পলিটিক্স করছে, ভোটের রাজনীতি করছে, ওখানে সে কেন যাবে? এবং ঐতিহাসিকভাবে শিবির এবং জামাতের মধ্যে কিছু পার্থক্য আছে। শিবিরের যে ডাইনামিজম সেটা অনেক ক্ষেত্রে জামাতে অনুপস্থিত। হয়তো শফিকুর রহমান এখন কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে না, আপনার শফিকুর রহমানের প্রতি আপনার এত ইয়া কেন? আপনি শফিকুর রহমানকে একটা বিশেষ শব্দে সবসময় না না, এটা আমার তার প্রতি কোনো বিরাগ নেই। উনি যেটা করছেন সেটা জামাতের ইতিহাসে অভিনব একটা এক্সপেরিমেন্ট করছেন, এবং আমি মনে করি তার লিডারশিপে জামাত ইলেকটোরাল পলিটিক্সে অভূতপূর্ব সাফল্য পাবে এবং দল হিসেবে জামাত শেষ হয়ে যাবে। দুটো একসাথে ঘটবে। কেন দল হিসেবে জামাত শেষ সাফল্য পেলে তো আরো দল হিসেবে এগিয়ে যাওয়ার কথা। না না না, দুইটা তো আপনার হাতে হাত ধরাধরি করে চলবে না। হাসিনার আমলে আওয়ামী লীগ তার শিখরে পৌঁছে গেছে এবং দল হিসেবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। হুম। বিষয়টা একইভাবে ঘটবে আমি তা বলছি না, কিন্তু দেখেন জামাতের সাফল্যের কারণ হচ্ছে তার লেনিনিস্ট ক্যাডার বেস সিস্টেম, হুম। যে পার্টি। কয়েকদিন আগে আমার এক প্রফেসরের সাথে কথা হচ্ছিল, ইন্ডিয়ান, উনি বলছিলেন যে ওনারা ওখানে ইন্ডিয়াতে জামাতকে বলেন যে এই দলের মেম্বার হইতে হইতে মানুষ মরে যায়। কেন? দেখা যায় 30 বছর আগে সে অ্যাপ্লাই করেছে রোকনিয়াতের জন্য, ওই যে মেম্বার হওয়ার জন্য। 30 বছর পরে সেটা অ্যাপ্রুভ হয়েছে, শুধু ইফেক্টিভলি ডেড তখন। হুম। তো এইখানে তারা বলে যে 79টা না কতগুলো বই পড়ে হচ্ছে তাদের সাথী সদস্য হ্যানত্যান হাবিজাবি হইতে হয়। তো এখন জামাত যখন ইলেকটোরাল পলিটিক্সে ভালো করবে, তখন তো সে আর শুধু সাথী সদস্যদের দ্বারা ভোট দিয়ে হবে না, সে শুধুমাত্র এদের উপর নির্ভর হবে না, সে তখন গণমানুষের ভোটে নির্বাচিত হবে। এবং আপনি দেখবেন ইতোমধ্যেই জামাতে অনেক নেতার উদ্ভব ঘটেছে, তারা যারা দলীয় সিস্টেম থেকে উঠে আসে নাই। ইনফ্যাক্ট যে দলের যে সিস্টেম, স্থানীয় যে সংগঠন, তার সাথে তার দ্বন্দ্ব আছে। আমি নাম বলি, এবং আমরা দেখলাম যে 4টি সংসদীয় আসনে গ্যাঞ্জাম হয়েছে, এবারই প্রথম আমরা খেয়াল করলাম। আপনার বগুড়ার ওখানে গার্ডিয়ান প্রকাশনী নূর মোহাম্মদ, তার সাথে স্থানীয় জামাতের দ্বন্দ্বের কথা খুবই প্রকাশ্য। উনি স্থানীয় জামাতকে, স্থানীয় সংগঠনকে টেক্কা দিয়ে তার নিজস্ব যে বলয়, সেটার জোরে উনি নমিনেশন বাগিয়ে নিয়েছেন। এই ঘটনাগুলো আমরা শুনি আওয়ামী লীগ, এই ঘটনাগুলো আমরা শুনি বিএনপিতে, এবার কিন্তু জামাতে হচ্ছে একটা দুটো। আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়বে। যখন আপনার এইরকম অনেকগুলো এমপি তৈরি হবে, তারা কিন্তু এলাকায় ওই সংগঠন দ্বারা পরিচালিত হবে না, তাদের নিজস্ব কোটারি গোষ্ঠী থাকবে, তাদের নিজস্ব কোরাম থাকবে, তাদের নিজস্ব মাইম্যান থাকবে। তারা ওদের স্বার্থ দেখবে এবং ওদের স্বার্থ অনুযায়ী কাজ করবে। ফলে ব্যক্তি বনাম সংগঠনের একটা দ্বন্দ্ব তৈরি হবে। একটা ছেলে সে যখন দেখবে যে ক্লাস 8 থেকে সে শিবিরের সাথে যুক্ত, 12 বছর 15 বছর সে শিবির করেছে, তারপর সে জামাত করছে 30 বছর, এখন সে সবে রোকন বা একটা থানা আমির বা একটা জেলা শাখার আমির। অন্যদিকে 5 দিন আগে একটা ভাইরাল পোস্ট দিয়ে একজন লোক এমপি হয়ে গেছে। এখন আমাকে বলেন সে কেন এই দীর্ঘ এই পথটা সে পাড়ি দিবে? সে তো বরঞ্চ যে কোনোভাবে ভাইরাল হওয়ার ধান্দা করবে বা অন্য কোনোভাবে দেখবে যে এখানে আপনার, এবং নমিনেশনের দিকে জামাত যেরকম ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে, আমরা দেখছি যে তারা হয়তো এবার ব্যবসায়ীদেরকে নমিনেশন দেওয়ার চিন্তা করবে বা ডাইভার্সিটির স্বার্থে তারা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নমিনেশন দেওয়ার চেষ্টা করবে। তখন তো শিবিরের একটা সাথীটাও চিন্তা করতে পারে, আমি জামাত না করে একটা ভিন্ন ধর্মাবলম্বী হই, তাহলে বোধহয় নমিনেশনটা দ্রুত পাওয়া যাবে। এই যে ভিন্ন ধর্মীদের একটা জায়গায় মনে হয় কমিটিও দেওয়া হচ্ছে জামাতের, এই দৃষ্টিকোণটাকে বা জামাতের এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? আমি ঠিক নিশ্চিত না, এবং জামাত তো তার সকল শাখা এবং কমিটি এগুলো সেইভাবে প্রকাশও করে না, বিএনপি যেরকমটা করে, যে আসলে এই বিষয়টাকে নিয়ে তারা কিভাবে ডিল করছে। তবে এটা স্পষ্ট যে জামাতের যে পূর্বতন যে সামাজিক আন্দোলন হিসাবে জামাতের যে দাবিটা ছিল, সেটা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট দাবি আছে, সেই দাবিটাকে তারা সোসাইটিতে পুশ করতে চায়। কিন্তু ইলেকটোরাল পলিটিক্স কিন্তু ভাই এভাবে কাজ করে না। ইলেকটোরাল পলিটিক্সের যে মূলনীতি বা ইলেকটোরাল পলিটিক্সের যে দাবি, সেই দাবিটা হচ্ছে সোসাইটিতে
যারাই আছে ওদেরকে চেঞ্জ না করে ওদের কাছ থেকে কীভাবে সমর্থনটা আদায় করা যায়। অর্থাৎ হিন্দুদেরকে যে আমি বলছি না যে তুমি মুসলমান হয়ে যাও, বা মুসলমানদেরকে আমি যে বলছি না তুমি খ্রিস্টান হয়ে যাও, বা খ্রিস্টানদেরকে আমি বলছি না অন্য কিছু, ঠিক আছে তোমরা যাই আসো সমস্যা নেই, কিন্তু আমাকে ভোটটা দাও। এটা হচ্ছে ইলেকটোরাল পলিটিক্স। কিন্তু জামাতের যে সোশ্যাল মুভমেন্ট আকারে জামাতের যে দাবি সেটা হচ্ছে মানুষকে যে বলবে তুমি সৎ হও, তুমি এই হও সেই হও, হ্যাঁ তুমি আমার নীতিটা অনুসরণ করো, তুমি এটা ইয়ে করো। এই জন্য সে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সে এবং সামাজিক সংগঠনের মাধ্যমে সে ইনফিলট্রেট করে সেই দলের পলিসি সেও চেঞ্জ করার চেষ্টা করতো। অর্থাৎ সে মানুষকে বদলানোর রাজনীতি করতো। এখন ইলেকট্রাল পলিটিক্স আপনি মানুষকে বদলানোর রাজনীতি করেন না। কথা হচ্ছে তুমি জাস্ট আমাকে সমর্থন দিবা, ভোট দিবা, এর বিনিময়ে তোমার কি স্বার্থ সেটা আমি দেখবো। খুব ইন্টারেস্টিং, আমি কয়েকটা উদাহরণ দিই। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির, এই যে জোবরা গ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দ্বন্দ্বটা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সাথে সাথে শিক্ষার্থীদের পক্ষ নিল, আর জোবরা গ্রামে জামাতের নেতা যে শিক্ষার্থীদের বিরোধিতা করলো। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির এই যে জামাতের নেতা যে জোবরা গ্রামের গ্রামবাসীর পক্ষ নিল তার বিরোধিতা করছে। আপনার সেন্ট্রালি জামাতের বক্তব্য দেখেন, আর বন্দর থেকে বিভিন্ন ইস্যুতে ওখানকার স্থানীয় নেতাদের বক্তব্য দেখেন। এই যে দ্বন্দ্ব, এগুলো কিন্তু আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ বিএনপির মধ্যে। কারণ আওয়ামী লীগ বিএনপি বা যখন কেউ গণমুখী দল হয়ে ওঠে, সে তখন চিন্তা করে আমি কিভাবে ভোট পাবো, যেটা বললে ভোট পাবো সেটাই। এবং জামাত ধীরে ধীরে ওই দিকেই যাচ্ছে, শফিকুর রহমানের লিডারশিপে এটা হচ্ছে। কিন্তু জামাতের অনেক নেতারা এই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যদিও জামাতের সেক্রেটারি যেটি বলছেন যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ইমান ঠিক রাখার জন্য জামাতকে ভোট দিন। ওইদিকে আবার চরমনের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে হাত পা খায় ভোট দিলে ভোট পাবে কে, এবং জামাতের সেক্রেটারি বলছেন জামাত কখনো ভোটের জন্য জান্নাতে টিকিট বিক্রি করে না। মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি কি ভবিষ্যতে মানে টিকবে এই বর্তমান 5 আগস্টের পরে, বা জামাত কি সেটা করছে? একটু আগে আমরা কিন্তু হিন্দু ভোট নিয়ে কথা বলছিলাম, তো ওইটা একটু শেষ করে নিই। তো এখন ওই হিন্দু ভোটগুলো সে কিভাবে নেওয়ার চেষ্টা করবে বা এটার জন্য সে আলাদা শাখা খুলবে কি খুলবে না এটা স্পষ্ট না, বাট তবে সে যে এই ভোটগুলো যে নেওয়ার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নাই। এবং বিষয়টা এরকম না যে সে হিন্দুদেরকে কনভার্ট করে ভোট নেবে, বরঞ্চ হিন্দুদেরকে হিন্দু হিসাবে রেখেই তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলো কতখানি সে অ্যাকোমোডেট করতে পারে বা অ্যাড্রেস করতে পারে ওইটার প্রতিশ্রুতির ভিত্তিতে সে ভোট নেওয়ার চেষ্টা করবে। একই কাজে আপনি জোবরা গ্রামে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সে করছে সেটা। এখন দেখেন আমরা অলরেডি হিন্দু প্রসঙ্গ থেকে আবার হচ্ছে ইসলামের ব্যবহারের দিকে চলে আসলাম, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এখন দেখেন এই যে আমরা ধর্মের ব্যবহারের কথা বলি রাজনীতিতে, অতীতে এই কথাটা হাসিনা বলতো, এবং যখন বলতো সে একই সাথে আবার তরিকত ফেডারেশনকে এবং মাইজ ভান্ডারিকে এক বগলে রাখতো, আর এক বগলে সে হচ্ছে আপনার কংগ্রেস বিজেপির সাথে যে ইন্ডিয়ান যে সংস্থাপন, হিন্দুত্ববাদী যে সংস্থাপন সেটার সাথে সে সম্পর্ক রাখতো, এবং এটার পরে সে ধর্মনিরপেক্ষতার সবক দিত। এখন জামাত যে এই কাজগুলো করছে, যে উদাহরণগুলো দিলেন, নিঃসন্দেহে এটা ইসলামের পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন, এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে শুধুমাত্র বিরোধিতা করি না, বরঞ্চ আমি মনে করি এটা হচ্ছে রাজনীতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য ফান্ডামেন্টালি ডিস্টেবিলাইজিং, ক্ষতিকর। কিন্তু এই কাজটা জামাত একা করে না, অতীতেও কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনি একইভাবে যদি দেখেন বিএনপির দিকে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দাবিতে যে সম্মেলন, সেখানে বিএনপি গিয়েছে। আপনার বিএনপিতে বিভিন্ন নেতা জিয়াউর রহমানের নাম নিলে আপনার এই ধরনের আরও অনেক ধরনের কথাবার্তা তারা বলছে। অর্থাৎ এবং সংস্কারের ব্যাপারে যখন আলোচনাটা আসলো, অনেক যুক্তিতর্ক বাদ দিয়ে বিএনপি কি বলল, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সংবিধানে এইটার পুনঃপ্রতিষ্ঠা করবে। তো আপনি দেখেন, তো এই বিষয়টা সবখানেই হয়। আপনার যখন ওবামা যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়ছিল, আউট অফ অল পিপল বিল ক্লিনটনের লোকজন, কারণ তখন ওবামার সাথে হিলারির দ্বন্দ্ব ছিল মানে প্রাইমারি রেসে, বিল ক্লিনটনের লোকজন বলা শুরু করলো ওবামা আসলে সিক্রেট মুসলিম, বারাক হুসেন ওবামা। ওই কালে আপনার, এবং এইটা তখন এই তর্কটা তখনই বেশি শুরু হলো যখন ওবামা ক্রিশ্চিয়ান বেল্টে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন, বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ক্ষতি করে এই কারণে যে আমেরিকার তো আর কোনো উপরে কোনো মোরাল নাই, ওরা সেলফ গভর্নিং সোসাইটি, সেলফ গভর্নিং কান্ট্রি, সো ওরা এই ধরনের তর্কগুলো নিজস্ব সোসাইটিতে সলভ করতে পারে। বাট বাংলাদেশে কেউ যখন এই ধরনের বিষয়গুলো তর্কগুলো উস্কে দেয়, তখন বিশ্ব মোরালরা
আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো আছে, ক্যাশ করে। যাকে অনেকে আবার স্বামী মনে করে। তো ওরা তখন আপনার হস্তক্ষেপের সুযোগ পায়। কিন্তু আমি যেটা বলছি যে এই বিষয়টা জামাত একা করে না। জি, মোহাম্মদ ইশরাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের কথা।